বৌমা, নাতি নাতনির মুখ না দেখেই আমরা ওপারে চলে যাব, এটাই কি তোমরা চাইতেছো? 5 বছর তো হইল, এবার একটা চিন্তা ভাবনা করো। আমাদের তো বয়স হয়েছে। শাশুড়ির কথায় একটু মন খারাপ হয়নি, বরং সাফিনের উপর বেজায় রাগ হলো। ডাক্তারের কাছে যাওয়ার জন্য যতবার বলেছি ততবারই সাফিন বিভিন্ন অজুহাতে বিষয়টা এড়িয়ে গিয়েছে। সবার ধারণা আমরা ইচ্ছে করে বাচ্চা নিচ্ছি না, আসল কারণ কেউ জানে না। সাফিন, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার বলার ভঙ্গিতেই সাফিন বুঝে নিয়েছে আমি বেশ রেগে আছি। একগাল হেসে সাফিন আমার পাশে এসে বলল, জি বেগম সাহেবা, আপনার মূল্যবান বক্তব্য শ্রবণ করার জন্য এই বৎস প্রস্তুত। শোনো, একদম ঢং করবে না। ডাক্তারের কাছে কবে যাচ্ছি আমরা? আগামী মাসে। এই মাসে হাতে একদমই সময় নেই গো। তোমার এই আগামী মাস কখনোই আসবে না, আমার ভালো করে জানা আছে। ডাক্তারের কাছে গিয়ে এবার কি হবে? কি হবে এটা তুমিও জানো, অবান্তর প্রশ্ন করো না। সাফি চুপ করে রইল। আমি সাফিনের হাতের মধ্যে হাত গুজে দিয়ে বললাম, আমাদের নিশ্চিত যা হওয়া দরকার, আমরা আসলে কখনো মা বাবা হতে পারবো কিনা। যদি না পারি সেটা সবাইকে জানিয়ে দিলে আর কেউ অযথা প্রশ্ন করে মন খারাপ করে দিবে না, এবং কেউ প্রত্যাশাও থাকবে না। আবার হাতটা চেপে ধরে সাফিন প্রশ্ন করলো, যদি সমস্যাটা আমার হয় তবে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? 5 বছরে এই আমাকে চিনলে সাফিন? সাফিন চুপ করে তাকিয়ে রইল। আমি সাফিনের কাঁধে মাথা ঠেকিয়ে বললাম, তুমি ছাড়া আমি, এমন কথা আমি কখনো কল্পনাও আনি না। তোমাকে আমি খুব ভালোবাসি জুলিয়া। যদি সমস্যাটা আমার হয় তখনও কি বাসবে? আজীবন। সত্যি করে বলো তো, সমস্যাটা তোমার হতে পারে, শুধু এই ভয়ে কি তুমি ডাক্তারের কাছে যেতে চাওনি? আমার কেন যেন মনে হয় সমস্যাটা আমারই, আর আমি তোমাকে হারাতে চাই না। এসব ভাবার কোনো দরকার নেই, চলো সামনের সপ্তাহে ডক্টরের কাছে যাই। বাবা মা অস্থির হয়ে উঠেছেন, প্রায়ই আমাকে প্রশ্ন করেন। সাফিন রাজি হলে আমরা পরের সপ্তাহে ডাক্তারের কাছে গেলাম। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জানা যায় সমস্যাটা আসলে সাফিনের নয়, আমার। যদিও ডাক্তার পুরোপুরি হতাশ করেননি, বলেছেন সম্ভাবনা রয়েছে, তবে খুব কম। কিন্তু আমি ডাক্তারের এই কথাকে কেবল সান্ত্বনা হিসেবেই ভাবছি। সাফিনকে নিয়ে ভয় হচ্ছে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তাদের ছেলের সমস্যা নেই জানলে নিশ্চয়ই তারা আমার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেবেন। বংশের ধারা বহাল রাখতে নতুন সদস্য তো তারা চাইতেই পারেন, তাদেরই বা কি দোষ? তবে কি সাফিনের ভালোবাসা ভাগ হয়ে যাবে? ভাবতেই চোখ জোড়া ছলছলিয়ে উঠল। সাফিন আমার হাতটা শক্ত করে ধরে আছে। এতদিন ওর চোখ জুড়ে শঙ্কা দেখেছি, আর এখন ওর জুড়ে স্বস্তি দেখছি, যেন কোনো কলঙ্কের দায় থেকে মুক্তি পেয়েছে সাফিন। বাড়ি ফিরলাম। সাফিনকে বললাম, বাবা মাকে বিষয়টা জানানো প্রয়োজন। সাফিন বলল, পরে জানানো যাবে, তাই আর এ নিয়ে এখন কিছু ভাবছি না। নিজের মধ্যে কেমন একটা অসম্পূর্ণতা অনুভব করছি। দিন যত যেতে লাগলো অস্থিরতা বাড়তে লাগলো। এক সময় শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানালাম, তারা বেশ চিন্তায় পড়ে গেলেন। আমাকে তারা পছন্দ করে বেশ আগ্রহ সহকারে এ বাড়িতে নিয়ে আসেন। আমার কষ্ট হয় এমন সিদ্ধান্ত নিতেও তারা বেশ হিমশিম খাচ্ছেন। শাশুড়িমা বললেন, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবে না, তাকে ডাকো। আমিও এই কথায় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা নিশ্চয়ই সুখবর দিবেন। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল, কিন্তু সুখবরের দেখা মিলছে না। ইদানিং সাফিন বেশ দেরি করে বাড়ি ফিরছে। সবসময় ব্যস্ত থাকে, সব কিছুতে যেন ওর তাড়াহুড়া। সকালের নাস্তাটাও প্রায় না করে বের হয়, অথচ আগে আমার হাতের নাস্তা দিয়েই ওর দিন শুরু হতো। জুলিয়া অফিসের কাজের জন্য কয়েকদিন আমাকে ঢাকার বাইরে থাকতে হবে। আমাকেও নিয়ে চলো, অফিসের আরও সহকর্মীরা যাচ্ছে, তোমায় নিয়ে যেতে পারছি না। তুমি দয়া করে মন খারাপ করো না, তবে কথা দিচ্ছি কাজ শেষ করে এসে তোমায় নিয়ে ঘুরতে যাব। তোমায় ছাড়া থাকতে খারাপ লাগবে সাফিন, অভ্যাস নেই তো। সাফিন আমায় ওর বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আমি যত দূরেই থাকি না কেন, আমার চিন্তা চেতনা জুড়ে সবসময় তুমিই আছো। সাফিন চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। রাতে ঘুমও হয় না ঠিকঠাক। সাফিনকে কল করলেও তেমন কথা হয় না, কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। টানা 5 দিন পর বাড়ি ফেরে সাফিন। বেশ ফুরফুরে লাগছে ওকে। ওর চোখে মুখ জুড়ে
আনন্দ আর খুশি লেগে আছে। সাফির মুখে খুব বললেও আমার কেন যেন মনে হচ্ছে না ও এতদিন আমার জন্য মন খারাপ করছে, বরং কেন যেন বারবার মনে হচ্ছে আমি ছাড়া ওর সময়টা আরও ভালো কেটেছে। তারপর থেকে সাফিনকে সবসময় বেশ খুশি খুশি লাগতে শুরু করে। মানুষ প্রেমে পড়লে যেমন তার ভেতরকার খুশি তার চেহারায় ফুটে ওঠে, সাফিনের বেলাও ঠিক তেমন মনে হচ্ছে। হয়তো অফিসে পদোন্নতি হতে চলেছে খুব শীঘ্রই, আমাকে সারপ্রাইজ দিবে বলেই হয়তো বিষয়টা লুকিয়ে রেখেছে। আমি উপরওয়ালার কাছে খুব প্রার্থনা করি যেন সাফিনের মনোবাসনাটা পূর্ণ হয়। সাফিনের প্রায়ই রাত করে বাড়ি ফেরা, সারাদিন ফোনে ব্যস্ত থাকা, বাড়ি ফিরলেও ফোন নিয়ে পড়ে থাকা, কখনো কখনো বাড়ি না ফেরা, ওর এই ব্যস্ততাগুলো আমার থেকে ওকে ক্রমশ দূরে নিয়ে যাচ্ছে। আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা তো বেমালুম ভুলে বসে আছে। তবে কি সাফিন তার ভেতরে দুঃখ ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখার প্রয়াস চালাচ্ছে? বাবা না হওয়ার দুঃখটা যে অনেক বড় একটা যন্ত্রণা। কেটে যাচ্ছে সময় বিষণ্ণতায়। সাফিনকে কাছে পাই খুব কম সময়, দিনরাত খেটে চলেছে অফিসের পেছনে। এত কষ্ট করে কী লাভ? কী হবে এত টাকা দিয়ে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নেই। বৌমা, সাফিন বাড়ি ফিরেছে? না মা, আজ মনে হয় ফিরবে না। কী যে হয়েছে ছেলেটার, নিজের দিকে খেয়াল নেয় না একটু। চুপ করে রইলাম। সাফিনকে কল করলে দেখি নাম্বার বন্ধ। অন্ধকার গিলে খাচ্ছে আমায়। এখন যেন একা থাকতেই আমার অভ্যাস হয়ে যাচ্ছে। পরদিন সকালে সাফিন ফোনে জানায় অফিসের কাজের 7 দিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে, সঙ্গে সহকর্মী আরিফ সাহেব যাচ্ছেন। জিজ্ঞেস করলাম ব্যাগ গুছিয়ে রাখবো, এসে নিয়ে যাবে? দরকার হবে না, ওখানে গিয়ে ব্যবস্থা করে নেব। শেষ কবে সাফিন ফোনে আমার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলেছে আমি একদম ভুলে গিয়েছি। ব্যস্ততার অজুহাতে আমি আমাকে সামলে নিচ্ছি। 5 দিন পেরিয়ে গেল, সাফিন আমাকে একবারের জন্য মনে করেনি। আমি ফোন করলেও কথা বলার যেন তার সময়ই নেই। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা একদম ভালো লাগছে না। ভাবলাম সাফিন ফেরার আগে ডাক্তার দেখিয়ে আসি। শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে বের হলাম। ডাক্তার বললেন পরদিন এসে টেস্টের রিপোর্ট নিয়ে যেতে। ডাক্তারের ওখান থেকে বের হয়ে আমি আর শাশুড়ি মা কেনাকাটা করার উদ্দেশ্যে শপিং মলে এলাম। হঠাৎ সাফিনের সহকর্মী আরিফ সাহেবের সঙ্গে দেখা। কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলাম, কবে এলেন চট্টগ্রাম থেকে? আমার কথায় আরিফ সাহেব বিস্মিত হলেন। চট্টগ্রাম তো যায়নি ভাবি। কেন আপনি আর আপনার সাফিন ভাই কয়েকদিন আগেই তো চট্টগ্রাম গেলেন অফিসের কাজে। সাফিন তো এখনো ফেরেনি। কি বলেন ভাবি? সাফিন ভাই তো 7 দিনের জন্য ছুটি নিয়েছে অফিস থেকে। আমার চোখ কপালে উঠল। সাফিন আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। আরিফ সাহেবেরই হয়তো কোথাও ভুল হচ্ছে। সাফিন তো এর আগেও একবার অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিল। ভাবি আপনার কোথাও ভুল হচ্ছে। সাফিন ভাইকে কিংবা আমাকে এখন অফিস ঢাকার বাইরে কোথাও পাঠায়নি। মাথা ঘুরিয়ে এলো। সাফিন তাহলে মিথ্যা বলেছে আমার সঙ্গে? কিন্তু কেন? সন্দেহের কাঁটা বইছে মস্তিষ্ক জুড়ে। শরীরটা আরো খারাপ লাগছে। নিজেকে সামলে অপেক্ষা করতে লাগলাম সাফিনের ফেরার। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনতে গিয়ে জানলাম সত্যি আমি এবার মা হতে চলেছি। মুহূর্তেই যেন সব মন খারাপেরা দূরে সরে গেল। খুশিতে চোখে জল জমে গেল। আগামীকাল সাফিন বাড়ি ফিরবে। তখন ওকে এই খুশির খবরটা নিজেই জানাবো। তার আগে আর কাউকে জানাবো না বলে ঠিক করেছি। ও নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আমাদের মধ্যকার সব দূরত্ব ঘুচবে এবার। ভাবতে আনন্দ যেন বেড়ে গেছে দ্বিগুণ। পরদিন সাফিন বাড়ি ফেরে। সাফিনের চালচলন সবই আমার কাছে সন্দেহজনক লাগে। যেন এ এক অন্য সাফিন, আমার সাফিন নয়। বারবার মনে হয় সাফিন কিছু লুকাচ্ছে। এদিকে খবরটা জানানোর জন্য ভেতরে ভেতরে ছটফট করে চলছি, কিন্তু সঠিক সময়টাই যেন পাচ্ছি না। সাফিন ওয়াশরুমে গেলে আমি ওর ফোনটা হাতে নিই। এত বছরে আমি কখনোই ওর ফোনে এভাবে সন্দেহ নিয়ে ধরিনি। আজ প্রথমবার সাফিনের ফোনে তল্লাশি চালাচ্ছি। মনে মনে প্রার্থনা করে চলেছি যেন আমার সব সন্দেহ ভুল প্রমাণিত হয়। মেসেজ বক্সে চোখ রাখতেই কেঁপে উঠলাম। একটার পর একটা করে মেসেজগুলো পড়ে চলছি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শরীরটা খুব দুর্বল লাগছে। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। সাফিন হয়তো ভেবেছে আমি কখনোই ওকে সন্দেহ করতে পারি না, তাই ফোনের একটা ফোন কল মেসেজও ডিলিট করেনি। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না
শাফিন অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়েছে। এতদিন আমাকে বোকা বানিয়ে শাফিন ওর সময়গুলো অন্য কারোর সঙ্গে কাটিয়েছে। শাফিন ওয়াশরুম থেকে বের হয়ে আমার হাতে ওর ফোন দেখতেই আতকে ওঠে। আমার চোখ ভিজে জল গড়াচ্ছে। শাফিন অপরাধীর মতো চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। চোখের জল মুছে প্রশ্ন করলাম, বিয়ে করেছো নাকি শুধুই সময় কাটিয়েছো? মাথা নিচু করে উত্তর দিল শাফিন, বিয়ে করেছি। তুমি অনুমতি দিলে এ বাড়িতে নিয়ে আসবো। তীরের মতো বিঁধল কথাটা আমার বুকের মধ্যে। এই শাফিনকে আমি দিনের পর দিন এতটা বিশ্বাস করে পেয়েছি। আমি মা হতে পারবো না বলে কি এমনটা করেছো, নাকি আরও কারণ আছে? জুলি, আমাকে ভুল বুঝো না। সবারই তো বাবা হতে ইচ্ছে করে, সবার মা হতে বুঝি ইচ্ছে করে না শাফিন। অথচ তুমি আমাকে একসময় হারানোর ভয় পেতে, কিন্তু তুমি অপেক্ষা করতে পারলে না। অপেক্ষা করেই বা কি হতো, লাভ হতো কোনো? চোখে টলমল করে উঠল জলেরা, ভেতরে যন্ত্রণারা ছটফট করছে, ভাঙচুর হচ্ছে ভেতর জুড়ে। তুমি তোমার স্ত্রীকে এ বাড়িতে নিয়ে আসতে পারো। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপ ছেড়ে দিলাম। হাও মাও করে কাদার শব্দ আর বাহিরে বের হচ্ছে না। এ কষ্ট কোনো সান্ত্বনায় আটকাতে পারবে না। চোখ মুখ ধুয়ে বের হয়ে দেখি শাফিন বাসা থেকে বের হয়ে গিয়েছে। নিজে সব কিছু গুছিয়ে ব্যাগে ঢুকালাম। শাশুড়ি আর শ্বশুর বারবার প্রশ্ন করে চলেছেন, কি হয়েছে বৌমা, কেন এমন করছো, কোথায় যাচ্ছ? শান্ত গলায় বললাম, বাড়িতে আপনার নতুন বৌমা আসছে আর পুরাতন বৌমা বিদায় হচ্ছে। ডাক্তারের থেকে পাওয়া রিপোর্টের কাগজটা শ্বশুরের হাতে দিয়ে বললাম, এটা আপনার ছেলেকে দেবেন, বলবেন তার বিয়েতে এটা আমার প্রথম উপহার। আর দ্বিতীয় উপহারের কাগজটা খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে স্বাধীনভাবে সংসারটা সে করতে পারে। শাশুড়ি আমাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হলে আমার সামনের সময় কাটিয়ে দেওয়ার জন্য একজন সঙ্গী আমি পেয়ে গিয়েছি। আমার শত কষ্টের মাঝেও সে সুখের বার্তা হয়ে জীবনে এসেছে। তাকে ঘিরেই তো এখন আমার আগামী। আমাকে দেখতেই মা চোখ বড় বড় করে বললেন, তুই এই অসময়ে? আমি কোনো উত্তর না দিয়ে বাসার ভেতর ঢুকে পড়লাম। মা আবার প্রশ্ন করলেন, কি রে, একা এলি যে, জামাইকে সাথে নিয়ে আসতে পারলি না কেন? বিয়ের পর কি জামাই ছাড়া মেয়েরা একা তার বাবার বাড়ি আসতে পারে না? নিষেধাজ্ঞা আছে নাকি? বেশ কড়া মেজাজে বললাম। না, তা হবে কেন, এমনি বললাম। তাই এবার কি কিছুদিন থাকবি, নাকি খানিক পরে যাই শুরু করবি? মায়ের নরম স্বর শুনে বললাম, চিন্তা করো না, আমি আর ও বাড়ি ফিরবো না, একেবারেই চলে এসেছি। মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি শান্ত গলায় বললাম, ঠিক শুনেছ তুমি। আর হ্যাঁ, আমি তোমাদের আদরের জামাইকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? কিসব বকছিস? কি হয়েছে? এমন কথা মুখে আনলি কেন হঠাৎ? ঝগড়া করে চলে এসেছিস? আমি ঠান্ডা মেজাজে উত্তর দিলাম, এত প্রশ্নের জবাব এখন দিতে পারবো না, খিদে পেয়েছে, খেতে দাও। মা আমার এমন অদ্ভুত আচরণে বেশ বিস্মিত হচ্ছেন, তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি আপাতত সেটা নিয়ে ভাবছি না। আপাতত নিজের ভেতরে বেড়ে ওঠা জীবনটা ছাড়া আর কাউকে নিয়েই ভাবছি না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিলাম। ভেতরে ছটফট করা হাজারো যন্ত্রণাকে ঘুম পাড়াতে নিজের একটা দীর্ঘ ঘুমের প্রয়োজন অনুভব করলাম। ঘুম থেকে উঠে মায়ের ভেজা চোখ জোড়া দেখে বুঝতে অসুবিধা হলো না যে মায়ের কানে এতক্ষণে সব ঘটনা পৌঁছে গিয়েছে। আমাকে ড্রয়িং রুমে আসতে দেখেই মা বলে উঠলেন, জামাইটা এমন একটা কাজ করতে পারলো? মায়ের কাতর গলা শুনে ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে শুরু করলো। কষ্টগুলোকে থামিয়ে নিজেকে সামলে নিয়ে বললাম, মানুষের উপর দেখে ভেতরের খবর বোঝা আসলেই খুব কঠিন জিনিস মা। কিছু কিছু মানুষ খুব চালাক হয়, সূক্ষ্ম অভিনয় দিয়ে তারা তাদের ভেতরের খবর ঠেকে রাখতে খুব পারদর্শী হয়। চমৎকার অভিনয় জানেন তারা। মায়ের গোল গাল বেয়ে পানি নামছে। আমি টলমল চোখে তাকিয়ে বললাম, তোমাদের জামাই একজন চমৎকার অভিনেতা মা। মা চুপ করে রইলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুই নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? আমি মায়ের হাতের মধ্যে হাত গুজে দিয়ে মুচকি হেসে বললাম, সত্যি মা, তুমি নানি হতে যাচ্ছ। মায়ের দুঃখ ভরা কান্নায় এবার খুশির ছিটে দেখতে পেলাম। সন্ধ্যায় বেলকনিতে চুপচাপ বসে আছি। এমন সময় ছোট বোন নাইলা এসে দাঁড়ায় পাশে। বান্ধবীর বিয়ে কেমন খেয়েছিস? আমার প্রশ্নের উত্তরে নাইলা বলল, ভালো, তবে তুই এসেছিস জানলে আরও আগেই চলে আসতাম।
আমাকে চুপ থাকতে দেখে নাইলা প্রশ্ন করলো, আপা, দুলাভাই কি সত্যি আরেকটা বিয়ে করেছে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, শাফিন বিয়ে করেছে। আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলো না মানুষটা? আমি তাচ্ছিলের হাসি হেসে বললাম, অপেক্ষা না করে ভালোই করেছে বোধহয়। অপেক্ষা করলে ওর ভেতরে চিন্তা চেতনা সম্পর্কে কখনোই আমার জানা হতো না। দুলাভাই কি জানে যে তুই মা হতে চলেছিস? এখন জানে কি না জানি না। তোর জানতে ইচ্ছা করে না এই খবরটা জানার পরে তার রিয়াকশন কি? হুম, না, একদমই ইচ্ছে করে না ওর বিষয়ে কিচ্ছু জানতে। তুই আসার পর কল দিয়েছিল, ফোন বন্ধ, দিলেও জানতে পারবো না। রাতে মুঠো ফোনটা চালু করতে দেখি শাফিনের ফোন কল। বেশ কয়েকবার কেটে দেওয়ার পরে বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম। জুলি, আমি তোমাকে নিতে আসি। ভেবে পাচ্ছি না কোন মুখ নিয়ে কথাটা বললে তুমি। খানিক চুপ থাকার পরে শাফিন বলল, এই সংসার তো তোমারই জুলিয়া। বাবা মা তোমাকে খুব ভালোবাসেন, তুমি তো জানো। ও, সংসার এখন আর আমার না। আর যার ভালোবাসার খুব প্রয়োজন ছিল সেই যখন ভালোবাসেনি, তখন অন্য কারো ভালোবাসার আর প্রয়োজন নেই। আমি যা করেছি ভুল করেছি, তুমি আমাকে একটাবার। শাফিনকে থামিয়ে দিয়ে বললাম, সন্তানের বাবা হবে শুনে এখন মনে হচ্ছে খুব সব ভুল করেছ, অথচ খবরটা জানার আগেও ভাবতে সব ঠিক। সব যদি বাচ্চা হওয়া আর না হওয়ার উপরে ধার্য হয়, তাহলে আমার প্রতি তোমার অনুভূতি আসলে কোথায়? শাফিন চুপ করে রইল। আমি বললাম, ডিভোর্স পেপার তোমার হাতে খুব শীঘ্রই পৌঁছে যাবে, তুমি নিশ্চিতে সংসার করতে পারো। আরেকবার কি ভেবে দেখবে জুলিয়া, তোমাকে আমার জীবনে আর প্রয়োজন নেই শাফিন। তোমার মতো মানুষেরা আমার জীবন থেকে সরে গেলে বরং আমি ভালো থাকবো। বিশ্বাস ভেঙে দিয়েছো তুমি, সম্পর্কটা আর কখনো জোড়া লাগবে না শাফিন। শাফিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা সুইচ অফ করে দিলাম। এই মুহূর্তে হাউমাউ করে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। নাইলা পাশে এসে বসলো। আবার কষ্ট হচ্ছে তোর? কান্না চাপা গলায় বললাম, যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে তার জন্য কষ্ট পাওয়া একদম উচিত হচ্ছে না, কিন্তু তবুও খুব কষ্ট হচ্ছে রে। মায়ের কাছ থেকে জানলাম শাফিনের বাবা মা সব ঠিক করে নেওয়ার চেষ্টা চালাতে চাইছেন। মাকে বললাম তাদেরকে অযথা কষ্ট করতে বারণ করে দিতে। ভেতরে বড় হচ্ছে জীবন, পুত্র নাকি কন্যা জানতে ইচ্ছে করছে না। একটা সুস্থ জীবন আসুক, এটাই এখন একমাত্র প্রার্থনা। নাইলা এসে খবর দিল, জানিস আপা, দুলাভাই নাকি তার নতুন বউকে বাড়ি এনেছে। উকিল সাহেব বলেছেন বাচ্চা জন্মের পরই ডিভোর্স কার্যকর হবে, তাই এই অপেক্ষা। তার মানে এই না যে আমি এখনো মন থেকে শাফিনকে স্বামী ভাবি, সুতরাং আর কখনো ওকে দুলাভাই বলবি না। নাইলা মাথা নেড়ে বলল, মনে থাকবে আমার। তুই খবর জানলি কি করে? শাফিন ভাইয়ার কাজিন আমার ভার্সিটিতে পড়ে তো। ও হ্যাঁ, মনে ছিল না সে কথা। আয়নার সামনে দাঁড়িয়ে উঁচু পেটটার দিকে তাকিয়ে বাচ্চার সঙ্গে কথা বলি আমি। মনের সব জমানো কথা আমি আমার অনাগত সন্তানের সঙ্গে বলাবলি করে মনটাকে হালকা রাখার চেষ্টা চালাই। মায়ের মাধ্যমে শাফিনের বাবা মা মাঝে মধ্যে মুঠোফোন আমার খোঁজ খবর রাখার চেষ্টা করেন। তাদের মাধ্যমেই খবর জানতে পারি শাফিনের স্ত্রী গর্ভবতী। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি অনেক আগে। শাফিন এখনো স্বাক্ষর করে কাগজটা পাঠায়নি, তবে ডিভোর্সের বিষয়ে আপত্তি জানিয়ে শাফিন আমার সঙ্গে একবার যোগাযোগের চেষ্টাও করেনি। একবারের জন্য আমাকে দেখতে এ বাড়িতেও আসেনি। আমি নিশ্চিত অপরাধ বোধের তাড়নায় নয়, শাফিন নতুন সংসার আর নতুন জীবনের কারণে আমার মুখোমুখি হতে চায়নি। সে ডুবে আছে নতুন স্বপ্নে, নতুন ঘরে, সেখানে আমার কোনো অস্তিত্ব নেই। শাফিনের মনে আমার প্রতি বিন্দু পরিমাণে ভালোবাসা আর অবশিষ্ট নেই, যে সে কথা আমি জানি। তবে ডিভোর্স পেপারটা এখনও কেন ঝুলিয়ে রেখেছে এটা জানি না। ওর স্বাক্ষর আর বাচ্চা জন্মানোর জন্যই আমার এখন অপেক্ষা। সামনের দিনগুলো আমি শান্তিতে আমার সন্তানের সঙ্গে কাটিয়ে দিতে চাই। সেখানে শাফিন নামের ওই মানুষটার কোনো প্রয়োজন নেই। প্রচণ্ড ব্যথা উঠলে বাবা মা আমায় হাসপাতালে নিয়ে এলেন। এখানে জন্ম নেয় যমজ বাচ্চা, কি ফুটফুটে দেখতে দুটো সন্তান। নাইলা ওদের মুখের দিকে তাকিয়ে বলল, মেয়েটা দেখতে একদম তোর মতো হয়েছে আপা, আর ছেলেটা দেখতে সাফি। ওকে থামিয়ে দিয়ে বললাম কার মতো হয়েছে ওটা বিশ্লেষণের প্রয়োজন নেই, সুস্থ হয়েছে এটাই সবচেয়ে বড় খুশি। সন্তান হওয়ার খবর পৌঁছে যায় শাফিনের বাড়ি। ও বাড়ি থেকে শাফিনের বাবা মা আসতে চাইলে বাবা বারণ করে দিলেন। শাফিন একবারের জন্য আর যোগাযোগ করেনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানতে পারি শাফিনের তরফ থেকে স্বাক্ষর করা ডিভোর্স পেপারটা আমার বাসায় পৌঁছে গিয়েছে।
হতে পারে এটা সাফিনের তরফ থেকে আমার বাচ্চাদের জন্য উপহার। আমার 2 বাচ্চার মা হওয়া, আমাদের পুরোপুরি ডিভোর্স হয়ে যাওয়া নিয়ে সাফিনের কোনো অনুভূতি আমি জানতে পারিনি, জানার চেষ্টাও করিনি। হয়তো ডিভোর্সে খুশি হয়েছে, আর সন্তান তো তার ঘরেও আসবে, তাই হয়তো এই সন্তানদের নিয়ে তার কোনো মাথা ব্যথা আমি টের পাইনি। মা হতাশ গলায় বললেন, জামাইটা এতটা নিষ্ঠুর আগে কখনো চিন্তা করিনি। সে আর তোমাদের জামাই নেই মা। মা ক্ষোভ প্রকাশ করে বললেন, আমার না হয় আত্মীয়ের তালিকা থেকে বাদ পড়েছি, কিন্তু সন্তান দুটোর খবর নেওয়া তো তার উচিত ছিল। মাকে সান্ত্বনা দিয়ে বললাম, ওসব কথা বরং ভুলে যাও মা, আমার সন্তানদের পাশে আমি আছি, মা হয়েও আমি থাকবো, আর বাবা হয়েও। ভেতরে যতই কষ্ট থাকুক, সন্তানের মুখের দিকে তাকালে সব ভুলে যায়। সুন্দর দুটো মুখ, এদের নিয়ে আমার বাকি জীবনটা সুন্দরভাবে কেটে যাবে আমার বিশ্বাস। ও বাড়ির লোকদের সঙ্গে এখন আর যোগাযোগ হয় না। মাসখানেক পর নাইলা খবর জানায়, সাফিনের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছেন, বাচ্চাটা মারা গিয়েছে। ডাক্তার বলেছে সুস্থ হয়ে উঠবেন তিনি, কিন্তু তিনি আর কখনোই মা হতে পারবেন না। আল্লাহ তাআলার কি বিচার, সেসব যুক্তি তর্কে যাব না। তবে খবরটা শুনে খুশি হয়নি মোটেও। সাফিনের প্রতি অনেক রাগ ক্ষোভ অভিযোগ ছিল, তাই বলে অভিশাপ দেইনি তাকে কখনো, এমনটা সত্যি প্রত্যাশা করিনি আমি। বাচ্চারা বড় হয়ে উঠছে, আমি অতীতকে চাপা দিয়ে দিন পার করে চলছি। জীবনে অনেক না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও যা পেয়েছি তা দিয়ে সব শূন্যতা ভরাট করতে সক্ষম হয়েছি, এটাই সফলতা আমার। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ 6 ঋতু নিয়ে কেটে গেল বেশ কয়েকটা বছর। আমি এখন একটা স্কুলের বাচ্চাদের পড়াই। সব থেকে বড় পরিচয়, আমি 2 সন্তানের মা। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন আমার বাচ্চারা আম্মু বলে ডাক দেয়। স্কুল শেষ করে বের হতেই মনে পড়লো ফোনটা সাইলেন্ট করে রেখেছি ঘন্টা খানিকের বেশি। কেউ কল করছে কিনা চেক করতেই দেখি নাইলা। মা আর নাইলার স্বামীর নাম্বার থেকে বেশ কয়েকটা ফোন কল জমা পড়ছে। ভেতরটা আতকে ওঠে। নাইলাকে কল করলে একটা হাসপাতালের ঠিকানা দিয়ে বলল জরুরি পৌঁছাতে। কার কি হয়েছে আমি কিচ্ছু জানি না, মনের মধ্যে অজানা ভয় কুকড়ে খাচ্ছে। আমি তাড়াতাড়ি করে ছুটলাম হাসপাতালের উদ্দেশ্যে। ওখানটায় পৌঁছালে জানতে পারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে মা বাচ্চাদের নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। মাথায় বাজ পড়ল। মায়ের অবস্থা ভালো, কিন্তু বাচ্চাদের রক্তের প্রয়োজন। এবি নেগেটিভ গ্রুপের রক্তের কাউকে এই মুহূর্তে খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাচ্চাদের কাছে যেতে বারণ করে দিয়েছেন ডাক্তার। ভেতরটা ছটফট করছে, চারপাশ অন্ধকার মনে হচ্ছে। আমি কোল কিনারাহীন হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে চলছি। নাইলা আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। খানিক বাদে নাইলার স্বামী এসে জানায়, আপা দুশ্চিন্তার কারণ নেই, এক ভদ্রলোককে পাওয়া গিয়েছে, তিনি রক্ত দিতে রাজি হয়েছিলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, রক্ত কি দেওয়া হয়ে গিয়েছে? এতক্ষণে বোধহয় দেওয়া হয়ে গিয়েছে। আমি কি এখন বাচ্চাদের সাথে দেখা করতে পারবো? হ্যাঁ, আমার সঙ্গে চলেন। মায়ের পাশ থেকে উঠে গিয়ে আমি আর নাইলা বাচ্চাদের রুমের দিকে ছুটলাম। রুমে পা দিতেই দেখি এক ভদ্রলোক বাচ্চাদের বিছানার পাশে বসে আছেন। আপা ইনি রক্ত দিয়েছেন। নাইলার স্বামী আমাকে কথাটা বলতেই ভদ্রলোক পেছন ঘুরে আমার মুখের দিকে তাকালেন। আমি থ হয়ে তাকিয়ে রইলাম। শরীরটা যেন অবশ্যই আসছে। নাইলা পাশ থেকে আমার হাতটা শক্ত করে চেপে ধরেছে। আমাকে ইঙ্গিত করে নাইলার স্বামী ভদ্রলোকের উদ্দেশ্যে বললেন, তিনি হলেন বাচ্চাদের মা। সাফিনা আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কোনো কথা বলার পরিস্থিতিতে নেই। সাফিন ধন্যবাদ দেওয়া ছাড়া দেওয়া উচিত কিনা বুঝে উঠতে পারছি না। তবে এই মুহূর্তে আমার আরও একবার মনে পড়ল আমার বাচ্চাদের শরীরে তাদের বাবার সাফিনেরও রক্ত বইছে। আমি হাজার চাইলেও বাচ্চাদের থেকে তার বাবাকে দূরে রাখতে পারবো কিনা জানি না। আগামীতে বাচ্চারা তার বাবার ঠিক কতটা কাছে পৌঁছে যাবে তাও জানি না। শুধু জানি বাচ্চাদের পাশে তাদের বাবার ছায়া হয়ে কেবল আমিই থাকার চেষ্টা করব। সেখানে সাফিনকে কখনো মেনে নিতে পারবো না। তবুও ভয় হয়, আগামী নিয়ে ভয়। সাফিনের চোখে টলমল করছে জল। আমার 2 চোখে জেগে উঠেছে পুরাতন যত ক্ষোভ। সময় পেরিয়ে গিয়েছে অনেক, তাই বলে ভেতরে জমাট বাঁধা কষ্টগুলোর কথা ভুলে যায়নি, যেতে পারিনি। মানুষ সুখের কথা যতটা না শক্ত করে মনে রাখে, তার থেকে 1000 গুণ বেশি শক্ত করে মনে রাখে দুঃখের কথা। 10 দিন যে মানুষটা ভালোবেসেছিল তার কথা অতটা মনে থাকে না।
কিন্তু একদিন যে মানুষটা কষ্ট দিয়েছিল সেই মানুষটার কথা কখনো মন থেকে সরে যায় না। তবুও ভেতরের অনুভূতিকে স্তব্ধ রেখে ভদ্রতা রক্ষাটা এই মুহূর্তে দরকারি মনে হলো। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের দৃষ্টিতে সাফিনের দিকে তাকিয়ে বললাম, আমার সন্তানদেরকে রক্ত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। আমার কথায় সাফিনের বিব্রত বোধটা টের পেলাম সহজেই। সাফিন নিজের দিকে তাকিয়ে জবাব বলল, মানুষ তো মানুষের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। এই কথার প্রেক্ষিতে অনেক কিছু বলতে মনে চাইছে সাফিনকে আচ্ছা মতো অপমান করে দেই কথার ভাজে, কিন্তু নিজেকে থামালাম। সাফিন আমার কাছে অপরিচিত মানুষের একজন, তার কোনো গুরুত্ব আমার জীবনে নেই। তাই অতীতে সব হিসেব নিকেশ স্থগিত করে বললাম, আমার মনে হয় আপনার এখন বিশ্রাম নেওয়া দরকার। আপনি চাইলে এখন বাসায় চলে গিয়ে বিশ্রাম নিতে পারেন। সাফিনের বুঝতে অসুবিধা হয় না যে আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য কথাটা বলেছি, তাই আমার কথা বাড়ায় না। নাইলার স্বামী মোহিতের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সাফিন। আমি বাচ্চাদের পাশে গিয়ে বসি। নাইলা প্রশ্ন করে মোহিতকে, সাফিন ভাইয়াকে পেলি কোথায় তুমি? মোহিত অবাক স্বরে প্রশ্ন করে, তাকে চিনতে তুমি? তিনিই তো বাচ্চার বা। আমি তাকিয়ে পড়ায় লাইনটা শেষ করতে পারলো না নাইলা। নাইলার দিকে তাকিয়ে মোহিত ইশারা করলে নাইলা হ্যাঁ সূচক মাথা নাড়তেই মোহিতের চোখ মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে। চাপা শহরে বলে, হায় আল্লাহ, আমি কিনা শেষমেশ তাকেই খুঁজে পেলাম। কোথায় পেয়েছিলে? তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলেন। আমি তখনই হন্য হয়ে রক্ত খুঁজছি। এখনকার কয়েকজন নার্সকে বলে রেখেছিলাম। একজন এসে জানালো এক ভদ্রলোককে তিনি খুঁজে পেয়েছেন। নাটক, সিনেমা আর গল্পে এরকম কাহিনী লেখা হয়, বাস্তবেও তাহলে এটা এমনটা ঘটে? নায়লার কথায় মোহিত হেসে জবাব দেয়, ঘটলো তো। ওদের কথার বিষয়বস্তু পাল্টে দিতে জিজ্ঞেস করলাম, আমরা কবে বাসায় যেতে পারবো? ডাক্তার কিছু বলেছে? এখনো জিজ্ঞেস করা হয়নি, আমি জেনে আসছি। কথাটা বলে মোহিত চলে গেল। নায়লাকে বললাম, মাকে একবার দেখে আয়। বাবা মারা যাওয়ার পর থেকে মা খুব একা হয়ে পড়েছেন। নাইলাও বিয়ের পর মোহিতের সঙ্গে আলাদা বাসা নিয়ে থাকে। মায়ের সঙ্গে বলতে আমি আর আমার 2 সন্তান। বাচ্চাদের পাশে চুপচাপ বসে আছি, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। অতীতের কথা ভেবে নয়, বাচ্চাদের কথা ভেবে। আজ যদি ভয়ঙ্কর কিছু ঘটে যেত, আমি তাহলে বোধহয় বেঁচে থাকার সমস্ত আশা হারিয়েই ফেলতাম। বাচ্চারা ছাড়া আমি আমাকে এক মুহূর্তের জন্য ভাবতে পারি না। বাচ্চারা সুস্থ হয়ে উঠেছে, আগামীকাল বাসায় যেতে পারবো বলে জানায় ডাক্তার। মাকে নিয়ে নাইলা বাসায় চলে গিয়েছে গত পরশু। অফিস শেষে মোহিত এসে খোঁজ খবর নিয়ে যায় রোজ। নাইলার জন্য এমন চমৎকার একটা ছেলে পেয়ে আমি আর আমার মা ভীষণ খুশি। ওদের সম্পর্কটা আজীবন এমন সুন্দর থাকুক, মাঝপথে রং না বদলাক, এটাই কামনা করি। আমি চাই না আমার জীবনের প্রতিচ্ছবি আর কারো জীবনে ঘটুক। সন্ধ্যায় আচমকা সাফিন এসে হাজির, 2 হাতে বাচ্চাদের জন্য এক গাদা খাবার দাবার। ওর মুখটা দেখতেই ঠান্ডা মেজাজটা বিগড়ে যেতে শুরু করলো। বাচ্চাদের সামনে কড়া মেজাজকে দমন করে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে হলো সাফিনের সঙ্গে। বাচ্চারা প্রশ্ন করলো, মা উনিকে কি হন আমাদের? সাফিন আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ইতস্তত বোধ না করেই চটজলদি বলে উঠলাম, উনি তোমাদের একটা আঙ্কেল। তোমরা যখন অসুস্থ ছিলে তিনি তখন তোমাদেরকে রক্ত দিয়েছিলেন। বাচ্চারা হাসি মুখে ধন্যবাদ জানালো সাফিনকে। আমার সঙ্গে আর সাফিনের কথা জমানোর সুযোগ হয়নি। বাচ্চাদের সঙ্গে খোশ গল্প শুরু করতেই মোহিত চলে এলো। রুমের মধ্যে আমার দম বন্ধ লাগছিল। মোহিত এলে স্বস্তি পেলাম। রুম ছেড়ে বের হয়ে বাহিরে দাঁড়ালাম। ভেতরে গল্প চলছে সাফিনের সঙ্গে সকলে। আমি একটু সামনের দিকে হেঁটে গেলাম। হাসপাতালে নানান ধরনের মানুষের আগমন ঘটে। হরেক মানুষের হরেক সমস্যা, দুঃখ যন্ত্রণা দেখে নিজের কষ্ট কখন যে শিথিল হয়ে গিয়েছে টেরই পাইনি। আইসিইউ থেকে লাশ বের করে স্বজনেরা নিয়ে যাচ্ছেন আর হাও মাও করে কেঁদে চলেছে। এমন দৃশ্য চোখে পানি এনে দিল। চোখের পানি মুছে বাচ্চাদের রুমের দিকে এগিয়ে যেতেই দেখি সাফিন এদিকেই আসছে। আমি দেখেও না দেখার অভিনয় করে পাশ কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতেই সাফিন সামনে এসে বলল, আমি কি একটু সময় নিতে পারি? আমাকে একটু সময় দেওয়ার জোর অনুরোধ রইল। মন থেকে সম্মতি না পেলেও বললাম, হ্যাঁ বলুন। এখানে তো অনেক লোকজন, আমরা কি একটু ও দিকটায় গিয়ে দাঁড়াতে পারি? সাফিনের ইশারা করার দিকটার দিকে তাকাতে দেখি ওই দিকটায় লোকজন বেশ কম আছে। আমি শান্ত গলায় বললাম, চলুন।
আমি শাফিন পাশাপাশি দাঁড়িয়ে আছি। পেছনে কেটে গেছে কতগুলো বছর। শাফিনের আচরণে বুঝতে কষ্ট হয়নি। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর নেই। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, জি এবার বলুন, কেমন আছো তুমি? শাফিনের এই নরম গলার প্রশ্ন শুনে অন্য কেউ হয়তো আবেগী হয়ে পড়ত, কিন্তু আমার বিন্দু পরিমাণও আবেগ তৈরি হয়নি ভেতরে, বরং স্বরটা শক্ত হয়ে উঠল। আমার বাচ্চাদেরকে রক্ত দিয়েছিলেন আপনি। শুধু এই ভদ্রতার কারণে আপনার সঙ্গে এখানটায় দাঁড়িয়ে আছি। জরুরি কিছু বলার থাকলে বলেন। আমাকে বাচ্চাদের কাছে যেতে হবে, ওরা আমায় হয়তো খুঁজছে। বাচ্চারা তোমায় অনেক ভালোবাসে। অবশ্যই, আমার বাচ্চারা আমাকেই তো ভালোবাসবে। আর বিয়ে করনি? প্রশ্নটা শুনে শাফিনের দিকে তাকাতেই শাফিন চোখ সরিয়ে নিল। কড়া মেজাজে বললাম, বুঝেছি, আপনার আসলে বলার মতো জরুরি কিছু নেই। আর এখানে আমি ব্যক্তিগত প্যাচাল পাড়ার জন্য আসিনি। কথাটা বলে রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই শাফিন বলল, জুলিয়া, আমি জানি তুমি আমায় ঘৃণা করো, অনেক রাগ জমে আছে আমার প্রতি। আমি পিছন ঘুরে তাকিয়ে বললাম, আপনার কাছে এটাই কি স্বাভাবিক মনে হচ্ছে না? খানিক চুপ থেকে শাফিন উত্তর দেয়, হ্যাঁ, আমি অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে, কষ্ট দিয়েছি তোমায়, যা করেছি সব ভুল করেছি, কিন্তু তাই বলে তোমায় যে আমি কখনো ভালোবাসিনি তা কিন্তু নয়। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা বিষের যে প্রভাবটা, ওইটাই বোধহয় আপনি ভুলে গিয়েছেন। আর এখন আপনার সঙ্গে পুরাতন স্মৃতি ঘাটার সময় এবং সম্পর্ক কোনোটাই আমার নেই। কিন্তু তবুও কি তুমি অস্বীকার করতে পারবে যে তোমার বাচ্চাদের বাবা কিন্তু আমি? কথাটা শোনা মাত্রই ভেতরে ক্রোধের আগুনের ফুলকি ছিটে উঠল। গলা ফাটিয়ে বললাম, এই প্রশ্নটা করতে আপনার লজ্জা হওয়া উচিত ছিল। আমার রাগত্ব স্বরে আশেপাশের কয়েকজন মানুষের আমাদের দিকে তাকিয়ে পড়ল। শাফিন চুপ করে রইল। আমি চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বললাম, আমার বাচ্চাদের দিকে নজর দেবেন না, ওরা আমার সন্তান। ওদের আর আমার মাঝে আপনার অস্তিত্বের কোনো প্রয়োজন নেই। শাফিন করুণ গলায় জিজ্ঞেস করল, তাহলে আমার সন্তানেরা কি কখনোই আমার কথা আর কি তাদের বাবার কথা জানতে পারবে না? একটা কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি, সন্তানেরা কেবল আমার, ওদের বাবাও আমি, মাও আমি। কেবল জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, তেমন এত সস্তায় বাবাও হওয়া যায় না। বাবা হতে গেলে বাবার দায়িত্ব পালন করতে হয়। আপনি কি দায়িত্ব পালন করেছিলেন? সেই হিসাবে যাব না, সেটা আপনিও ভালো জানেন, আর আমিও। শাফিন মাথা নিচু করে বলল, আমি আমার সমস্ত ভুল শুধরে নিয়ে সব আগের মতো করে নিতে পারবো না জানি, অন্তত একজন বাবা হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ চাই তোমার কাছে। দয়া করে আমার বাচ্চাদের সাথে যোগাযোগের একটা রাস্তা খোলা রাখো তুমি। ধিক্কার ভরা স্বর নিয়ে বললাম, আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনার জন্য কখনোই কিছু করতে পারবো না, করতে চাইও না। শাফিনের চোখে ছলছল করছে জল, কাতর গলায় বলল, আমি আমার বাচ্চাদের মুখগুলো দেখেছি, ওদের সঙ্গে সময় কাটিয়েছি, ওদেরকে হাসতে দেখেছি। কি নিষ্পাপ দুটো মুখ। আমি ওদেরকে ভালোবেসে ফেলেছি জুলিয়া। ভালোবাসাটা নিজের মধ্যেই চেপে রাখুন। ওসব কখনো আমাকে কিংবা আমার সন্তানদেরকে বলতে আসবেন না। আমাদের তিনজনের জীবনে আপনি কেউ না। কথাটা বলে দ্রুত পা ফেলে হাঁটতে শুরু করলাম। পেছনে শাফিন দাঁড়িয়ে আছে। কতটা চোখের পানি ফেলেছে জানি না। কখনো এসব জানতে চাইও না। আমি শাফিনকে ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি। এমন একটা মানুষ আমার বাচ্চাদের কাছে বাবা হয়ে উঠবে, আমি কখনো মেনে নিতে পারবো না। আমি আমার সন্তানদের কাছে আর কখনো ওকে ঘেঁষতে দেব না। রক্ত দিয়েছে, এজন্য যতটুকু ভদ্রতার প্রয়োজন ছিল করার চেষ্টা করেছি। আর সম্ভব নয় কিছুই করা। আমি আমার সন্তানদেরকে আমার থেকে একটু দূরে সরে যেতে দেব না। মা, কোথায় ছিলে তুমি? জানো, ওই আঙ্কেলটা চলে গিয়েছে। আরও কিছুক্ষণ থাকতে বললাম, থাকলোই না। মেয়েটার কথা শুনে বললাম, আমি একটু বাহিরে গিয়েছিলাম মা। ওদের আঙ্কেল সম্পর্কে আমি আর কোনো কথা বাড়ালাম না। মোহিত বলল, আপা, আমি তাহলে চলে যাচ্ছি। কাল সকালে এসে আপনাদেরকে নিয়ে যাব। তার প্রয়োজন হলে অবশ্যই কল করবেন। মোহিত চলে গেল। বাচ্চাদের সঙ্গে আমি খেতে বসে গেলাম। ওদের মুখগুলো খুব আনন্দিত দেখাচ্ছে, আগামীকাল বাসায় যাবে বলে। হাসপাতালে মানুষ দায়ে পড়ে আসে, দিনের পর দিন থাকে। আশেপাশের মানুষের প্রতি মায়া জন্ম নিলেও হাসপাতাল কখনো কারো কাছে প্রিয় হয়ে ওঠে না, কারণ সবাই বাড়ি ফিরতে চায়। হাসপাতাল ছুটি না দিলে বাড়ি ফেরা যে সম্ভব নয়। সকালে উঠে ব্যাগ গোছাতে শুরু করলাম। মোহিত আমাদের নিতে চলে এসেছে। হাসপাতালের বাহিরে গাড়ি অপেক্ষা করছে। বাচ্চারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। ওদের আচরণ দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমাদের? ছেলেটা উত্তর দিল,
গতকালের ওই আঙ্কেলটা বলেছিলেন আজ তিনি এখন এখানে আসবেন। আমরা চলে গেলে তিনি আমাদের খুঁজে পাবেন কিভাবে? আমি মোহিতের দিকে তাকাতেই মোহিত বলল, আসলে আপা, গতকাল শাফিন ভাইয়া ওদেরকে বলে গিয়েছিল আজ তিনি আসবেন। আমি মাথা নেড়ে বললাম, বুঝেছি। বাচ্চাদের কাছে টেনে নিয়ে বললাম, আঙ্কেল আসবেন না, তার হয়তো জরুরি কাজ পড়ে গিয়েছে। আমরা বরং এখন তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় নাইলা খালামণি আর নানি আপু মজার সব খাবার রান্না করে অপেক্ষা করছেন। বাচ্চারা মাথা নেড়ে বলল, আচ্ছা। বাসায় আসতেই খুশিতে লাফিয়ে উঠল বাচ্চারা। স্কুল থেকে বেশ কয়েকদিন ছুটি নিয়েছি, এই সময়গুলো আমি কেবল বাচ্চাদেরকে দিতে চাই। রাতে বাচ্চাদের পাশে শুয়ে আছি, এমন সময় মেয়েটা প্রশ্ন করলো, মা তুমি জানো ওই আঙ্কালটার নামও কিন্তু শাফিন? আমি খানিকটা অবাক হওয়ার ভঙ্গিমা করে বললাম, তাই নাকি? তোমাকে কে বলেছে? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তখন সে বলল তার নাম শাফিন। আমি বললাম, আচ্ছা। ছেলেটা বলে উঠল, বললাম, জানো আঙ্কেল, আমার বাবার নামও শাফিন। এবার উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, তারপর সে কি বলল? সে কিছুই বলেনি, চুপ করেছিল। আমি চুপ করে রইলাম। ছেলেটা আবার বলে উঠল, মা আমাদের বাবা দেখতে কেমন? আমি ছেলেটার দিকে তাকিয়েই রইলাম। আমি কখনোই তাকে বলতে পারবো না যে তার বাবা দেখতে তার মতো, ঠিক যেমন তাদের শাফিন আঙ্কেল।